এ কি? এ তো দেখি একটা চাবির গোছা। দে হারামজাদি। না, আমি দেব না। দে দে বলছি। না, দে, আমি দেব না। দে না। ছাড় আমাকে। আমি চাবি দেব না। ছোট লোক দেখার আমি দেব না তোকে। সাহেব, সাহেব, সাহেব। একটু পরে সে বাইরে এসে বলল, এই নিন দারোগা বাবু, এই চাবির গোছা আর এ কয়টা খুচরো পয়সা পেলুম। এছাড়া তেমন কিছু আর পেলুম না। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। রাত 12টার পর আমি বড়বাজারের ভেতর দিয়ে হেঁটে আসছি। হঠাৎ দেখলাম একটি স্বর্ণের দোকান ভেতর থেকে বন্ধ, কিন্তু দোকানের ভেতর আলো জ্বলছে। ওই দোকানটা আমি আগে থেকেই চিনি এবং ওই দোকান মালিকের সাথে আমার আগেই পরিচয় হয়েছিল। ইতিপূর্বে ওই দোকান হতে কয়েক হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি হয়েছিল। ওই চুরি মোকদ্দমার তদন্ত আমিই করেছিলাম। চোর ধরা পড়েছিল এবং চুরি হওয়া স্বর্ণালঙ্কারও পুনরুদ্ধার করতে পেরেছিলাম। সেই থেকেই স্বর্ণকার আমার পরিচিত। রাত 9টার পর ওই দোকান খোলা থাকে না। দোকানের একটি দরজা ব্যতীত বাকি দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। অবশিষ্ট দরজাটি বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করা থাকে। দোকানের ভেতর লোকজন কেউই থাকে না। পুলিশের উপর ভরসা করে দোকান সারা রাত বন্ধ থাকে। আজ ওই দরজাটি পর্যন্ত ভেতর থেকে বন্ধ দেখে এবং দোকানের ভেতরে আলো জ্বলতে দেখে আমার সম্পূর্ণরূপে বিশ্বাস হলো যে ওই দোকানের ভেতর চোর ঢুকেছে এবং সে আলো জ্বালিয়ে নিশ্চয়ই মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি করছে। দরজার ফাঁক দিয়ে দোকানের ভেতরের অবস্থা দেখার জন্য বিশেষভাবে চেষ্টা করেও কিছুই দেখতে পেলাম না। কাছাকাছি কোনো প্রহরীকেও দেখতে পেলাম না। অথচ সেই স্থান ত্যাগ করে অন্য কোনো উপায় করার সাহস পেলাম না। এমত অবস্থায় কি করা কর্তব্য তাই সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছি। এমন সময় হঠাৎ ভেতর থেকে বন্ধ দরজা খুলে এক লোক সেই দোকান থেকে বাইরে বেরিয়ে এলো। তাকে দেখে চোর মনে করে দ্রুত তার কাছে গিয়ে তাকে ধরলাম। সাবধান, একদম পালানোর চেষ্টা করবে না। হঠাৎ করে ধরা পড়ায় সে বিস্ময়ের সাথে বলল, আরে আরে মহাশয়, আপনি আমাকে ধরলেন কেন? উত্তরে আমি বললাম, তুমি কে? আমার কথা শুনে সে বলল, আমি এই দোকানের একজন কর্মচারী। এক বিশেষ কাজে আমি বাইরে যাচ্ছি। আপনি যে এ দোকানের কর্মচারী তা কে জানে? আগে দোকানের ভিতর আমার মনিব আছেন, তিনিই বলবেন। আচ্ছা চলুন আপনার মনিবের কাছে। এই বলে ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমি দোকানের ভেতর প্রবেশ করলাম। দেখলাম আসলেই সেই দোকানের মালিক সেখানেই বসে আছেন। আমাকে দেখেই তিনি চিনতে পারলেন ও বিশেষ যত্ন সহকারে আমাকে সেখানে বসালেন। আরে দারোগা বাবু যে, আসুন আসুন, এই যে এইখানে বসুন। তার লোককে আমি এভাবে দোকানের মধ্যে ধরে নিয়ে যাওয়ায় আমি খুবই লজ্জিত হলাম। কি সন্দেহের উপর নির্ভর করে আমি তাকে এভাবে দোকানে নিয়ে গেছি তাকে খুলে বললাম। তিনি আমার কথা শুনে বিশেষ সন্তুষ্ট হলেন। সবশেষে তিনি বললেন, আপনি এ সময়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, এতে আমার মনে হচ্ছে আমার যে সর্বনাশ হয়েছে তার প্রতিকার আপনার দ্বারাই সম্ভব হবে। এজন্যই বোধ হয় ভগবান দয়া করে এই অসময়ে আপনাকে আমার উদ্ধারকর্তা হিসেবে এখানে পাঠিয়েছেন। না হলে এই অসময়ে আপনাকে আমার দোকানেই বা পাবো কেন? তার কথা শুনে আমি কিছুই অনুমান করে উঠতে পারিনি। সুতরাং আমার জিজ্ঞেস করতে হলো, আপনার আবার কি সর্বনাশ হয়েছে? আমার প্রায় 10,000 টাকা গচ্চা গেছে। তার উপর মনে হয় একটি জীবনও নষ্ট হয়ে গেছে। এ কেমন কথা? আমি তো এর কিছুই বুঝে উঠতে পারছি না। কবে এই ঘটনা ঘটেছে? এই তো আজ সন্ধ্যার সময়ের ঘটনা। জীবন নষ্ট হয়েছে মানে কি? আমি সমস্ত ঘটনা আপনার কাছে খুলে বলছি, যাতে শুনে আপনার বুঝতে সুবিধা হয় এবং এর উপায়ও আপনাকেই করতে হবে। এক সময় আপনি আমার বিশেষ উপকার করেছেন,
এবারও আমাকে ঘোর বিপদ থেকে উদ্ধার করুন। আচ্ছা, কি ঘটেছিল বলুন দেখি। আমার কথার উত্তরে সেই জহুরি বললেন, আজ সন্ধ্যার পর আমি দোকানে বসে আছি। এমন সময় একজন এদেশীয় স্ত্রীলোক দোকানের ভিতর প্রবেশ করলেন। তিনি একটি ব্রুহাম গাড়িতে করে দোকানের সামনে নামেন। গাড়িটা বেশ নতুন বলে মনে হয়েছে, ঘোড়াটাও বেশ দামি জাতের। তিনিও গাড়িতে একা একাই এসেছিলেন। আজকাল এদেশীয় বিলাত ফেরত যুবকদের শিক্ষিতা বিদুষী পত্নীগণ যেভাবে পোশাক আশাক পরে থাকে, তিনিও তেমনভাবে সেজেগুজে এসেছিলেন। তো গাড়ি থেকে নেমে তিনি মেম সাহেবের মতো একাকী আমার দোকানের ভিতর আসলেন এবং আমাকে বললেন, আপনি কি আমাকে চিনেন? উত্তরে আমি বললাম, না, আমি আপনাকে এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। পরিচয় পরে হবে। এখন আমার 2টি জিনিসের প্রয়োজন আছে। যদি আপনার দোকানে থাকে তাহলে দেখান দেখি। আপনার ঠিক কি কি গয়নার প্রয়োজন আমাকে খুলে বলুন। এক জোড়া দামি হীরের বলয় আর এক ছোড়া মতির মালা। তার কথা শুনে আমার দোকানে যে সকল হীরের বলয় প্রস্তুত ছিল তা এক এক করে তাকে দেখালাম, আর কয়েক ছড়া মতির মালাও দেখালাম। দেখে দেখে তিনি তার মধ্যে থেকে এক জোড়া বালা ও এক ছাড়া মালা পছন্দ করলেন। সেই সাথে 2টা হীরার ও একটা মানিকের আংটিও তার পছন্দ হলো। আমার এই বালা ও মালা ছড়া পছন্দ হয়েছে, সেই সঙ্গে এই 2টো আংটি আমি নিতে চাই। তিনি ওই সমস্ত গয়নার মূল্য আমাকে জিজ্ঞেস করলেন। আচ্ছা, এবার বলুন তো দেখি এগুলোর দাম কত পড়বে? আমি বললাম, আগে এর মূল্য 15,000 টাকা, কিন্তু তার সাথে অনেক দরদাম করে এর মূল্য 12,000 টাকা নির্ধারিত হয়। তখন তিনি তার পকেট থেকে একটা রূপার কার্ড কেস বের করেন এবং তার মধ্য থেকে একটা কার্ড বের করে আমার হাতে দিলেন। এই কার্ডটি নিন, দেখুন তো আমার স্বামীকে চিনতে পারেন কিনা। দেখি, আরে চিনি বই কি, অবশ্যই চিনি। আপনি তার গৃহিণী তা আগে বলবেন না? কার্ডে যে নামটি লেখা ছিল তা দেখে আমি বুঝতে পারলাম যে তিনি কলকাতা হাইকোর্টের একজন বিখ্যাত অ্যাডভোকেটের স্ত্রী। 12,000 টাকা কেন, সেই অ্যাডভোকেট সাহেব যদি 20,000 টাকার অলংকারও বাকিতে চান তাও আমি অনায়াসেই দিতে পারি। ওই স্ত্রীলোকের পরিচয় পেয়ে আমি বললাম, এই গয়নাগুলো কি আপনি নিজে নিয়ে যাবেন, নাকি আমি এগুলো আপনার বাড়িতে পাঠিয়ে দেব? আরও জিজ্ঞেস করলাম, এর দাম কি আপনি নগদে পরিশোধ করবেন না বাকি থাকবে? পরের বিল পাঠিয়ে দেব? এর দাম আপনি নগদ পাবেন, কিন্তু এত টাকার অলংকার আমার স্বামীকে একবার না দেখিয়ে কেনা ঠিক হবে না। আজ রাতের গাড়িতে কোনো একটা মোকদ্দমার কাজে তাকে বাইরে যেতে হবে। তিনি সে কারণে একটু ব্যস্ত আছেন বলে আমার সাথে আসতে পারেননি। আপনি গয়নাগুলো আমার সাথে নিয়ে আসুন, আমার স্বামীকে দেখিয়ে এর দাম নিয়ে আসবেন। তার কথা শুনে আমার অবিশ্বাস করার বিন্দুমাত্র কারণ ছিল না। একে তিনি যার স্ত্রী বলে পরিচয় দিচ্ছেন তিনি আমার বেশ পরিচিত, তার উপর আবার নিয়মিত লাভের উপর 2,000 টাকা অধিক লাভের সুযোগ ছেড়ে দেওয়া একজন ব্যবসায়ীর পক্ষে অসম্ভব। সুতরাং ওই সকল অলংকার তার স্বামীর কাছে পাঠিয়ে দিতে প্রস্তুত হলাম। আমার দোকানের যিনি বিশেষ বিশ্বাসী ও সর্বপ্রধান কর্মচারী ছিলেন তাকে ওই গয়নাগুলো দিয়ে তার সাথে পাঠিয়ে দিলাম। গাড়িতে ওঠার সময় আমার কর্মচারী কেমন একটু ইতস্তত করতে লাগলো, কারণ ব্রুহাম গাড়িতে কেবল এক পাশে ছাড়া বসার জায়গা নেই, সেখানে ওই স্ত্রী লোকটি বসবেন। সুতরাং তার পাশে তিনি কিভাবে বসবেন? এমন একটু ইতস্তত বোধ করে ওই কর্মচারী আমার দারোয়ানকে একটি গাড়ি আনতে বললেন। তাই শুনে ওই স্ত্রী লোকটি বললেন, আরে গাড়ি আনার দরকার নেই, আমার গাড়িতেই এসো। আমার পাশে বসে গেলে তাতে আমি কিছু মনে করব না। তার কথা শুনে আমার কর্মচারী কি একটু ভাবলেন এবং অবশেষে তার প্রস্তাবে সম্মত হয়ে ওই গাড়িতেই উঠে তার পাশে বসেই গেলেন।
বলা বাহুল্য গয়নাগুলো তার সাথে ছিল। 1 ঘন্টার মধ্যে তার ফিরে আসার কথা ছিল, কিন্তু ক্রমে 2 ঘন্টা কেটে গেলেও তিনি আর ফিরে এলেন না বা কোনো রকম সংবাদও পাঠালেন না। সুতরাং আমার মনটা একটু ব্যস্ত হয়ে পড়ল। বাসায় যাওয়ার জন্য আমার গাড়ি প্রস্তুত ছিল। ওই গাড়িতেই আমি সেই কাউন্সিলর সাহেবের বাড়িতে পৌঁছে গেলাম। তার সাথে সাক্ষাৎও হলো, কিন্তু তার কাছে জানতে পারলাম যে তার স্ত্রী এখন কলকাতাতেই নেই। তিনি এখন দার্জিলিংয়ে আছেন এবং অপর কোনো স্ত্রীলোককে তিনি কোনো অলংকার কেনার জন্য পাঠাননি। ওই রকম কোনো স্ত্রীলোককে তিনি তো জানেনই না, আর গয়না নিয়ে কেউ তার বাড়িতেও আসেননি। কাউন্সিলর সাহেবের কথা শুনে আমি নির্বোধ হয়ে গেলাম। কিছুক্ষণের জন্য আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লাম। সেই সময় কি করা কর্তব্য তার কিছুই স্থির করতে না পেরে আমি আমার দোকানে ফিরে এলাম। দোকানের বাকি কর্মচারীদের সাথে পরামর্শ করে এই স্থির হলো যে আর বিলম্ব না করে থানায় যেয়ে এই সংবাদ জানাতে হবে। আর এই সংবাদ নিয়ে থানায় যে লোক যাচ্ছিল, আপনি তাকেই ধরে এখানে নিয়ে এসেছেন। তাহলে এখনো থানায় সংবাদ দেওয়া হয়নি? না। শীঘ্রই সংবাদ পাঠিয়ে দিন। আমার কথা শুনে সেই ব্যক্তি থানায় সংবাদ দিতে দ্রুত পায়ে চলে গেলেন। আপনি এত বড় চতুর্লোক হয়ে একটা স্ত্রীলোকের কাছে এমনভাবে প্রতারিত হলেন? স্ত্রীলোক বলেই তার কাছে আমি প্রতারিত হয়েছি। পুরুষ হলে বোধহয় আমাকে এমনভাবে প্রতারিত করতে পারতো না। সে যাই হোক, আমার অর্থের অদৃষ্টে যা হয় হোক, অর্থ পুনরায় উপার্জন করতে পারবো। কিন্তু আমার বিশ্বস্ত প্রধান কর্মচারীর যদি কিছু হয় বা কোনোভাবে তার জীবন নষ্ট করে ফেলে, তাহলে কি সর্বনাশী না হবে বলুন দেখি? তা আপনার সেই বিশ্বস্ত কর্মচারী ওই মহিলার সাথে মিলে যে এই কাজ করেনি, সে বিষয়ে আপনি কি নিশ্চিত? না না মশাই, তা হতে পারে না। আমার বিশ্বাস আছে তার উপর। তার দ্বারা এমন কাজ কিছুতেই হতে পারে না। তার বাসা কোথায়? সেখানে সংবাদ নিয়ে দেখেছেন? তিনি বাসায় চলে যাননি তো? তিনি কিছুতেই তার বাসায় যাবেন না, কারণ তিনি জানেন যে তার অপেক্ষায় আমি এখানে বসে থাকব। তারপরও তার বাসায় খোঁজ নেওয়া হয়েছে, তিনি বাসায় যাননি। জীবিত থাকলে তো বাসায় ফিরে যাবেন। তার জীবন সম্বন্ধে কোনো ভাবনা নেই। যার দ্বারা এই কাজ হয়েছে সে কাউকে হত্যা করার জন্য এই কাজ করেনি। সে শুধু অর্থ অপহরণ করার মানসিকতা নিয়েই এই কাজ করেছে। তাই হলেই ভালো। অন্তত তাকে জীবিত অবস্থায় পেলেই আমি সন্তুষ্ট। অলংকারের ভাগ্যে যা হয় হোক। ভাববেন না, আপনার কর্মচারীকেও পাবেন আর অলংকারও পাবেন। শুধু আমাদের একটু বেশি খাটতে হবে। আমাদের মধ্যে এমন কথাবার্তা হচ্ছে, এমন সময়ে থানা থেকে কিছু কর্মচারী এসে সেখানে উপস্থিত হলো। যারা এসেছে তাদের মধ্যে সর্বপ্রধান কর্মচারী ছিলেন একজন ইংরেজ। তিনিও এই জহুরির অবস্থা অবগত হয়ে শেষে আমাকে বললেন, আমি যতদূর শুনলাম তাতে বেশ বুঝতে পারছি এই মোকদ্দমার সাথে আমাদের কোনো রকম সংযোগ নেই। এই সম্পূর্ণ দেনা পাওনা ঘটিত ঘটনা। সেই স্ত্রীলোকটি অলংকারের দাম স্থির করে কিনে নিয়ে গেছেন। এখন যদি সে তার মূল্য না দেয়, তাহলে তার জন্য দেওয়ানি আদালত আছে, আর দেওয়ানি মোকদ্দমায় আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারি না। ইংরেজ কর্মচারীর কথা শুনে আমি বললাম, আমার মতে কিন্তু এটা দেনা পাওনার মোকদ্দমা নয়। সেই স্ত্রীলোকটি যে প্রতারণার অপরাধ করেছেন তাতে আর কিছুমাত্র সন্দেহ নেই। তার উপর যে ব্যক্তি এই অলংকার বহন করে নিয়ে গেছে তারও আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিশেষে যদি তার মৃতদেহ পাওয়া যায়, তাহলে কি দেওয়ানি আদালতে ওই মোকদ্দমা চলবে? তাকে যদি জীবিত অবস্থায় পাওয়া যায়। যাই হোক, যখন আমরা এখানে এসেছি তখন এর অনুসন্ধান হবে। আমার সাথে যে সকল কর্মচারী এসেছে তারা রইল, আপনিও আছেন। যে যে কাজ করা প্রয়োজন মনে করেন তাই করুন। আমি এখন চললাম, আমার হাতে আরো কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। সো আসি। এই বলে ইংরেজ কর্মচারী সেখান থেকে চলে গেলেন।
তার সাথে যে কয়জন কর্মচারী এসেছিলেন তাদের মধ্যে একজন পশ্চিম দেশবাসী বহু পুরাতন কর্মচারী ছিলেন। কলকাতা শহরের অনেক জায়গা তিনি ভালো মতো চেনেন। তার ঊর্ধ্বতন ইংরেজ কর্মকর্তা চলে গেলে তিনি বললেন, কিছু মনে করবে না স্যার, ওনার গতি কি এমন, মামলা মোকদ্দমা উনি এমনভাবে হেয়ালি করে থাকেন। আর তদন্তের উনি জানেনই বাকি, উনি থাকলে কাজ আরও নষ্ট হতো। চলে গেছেন, ভালোই হয়েছে। এখন কি করে কি অনুসন্ধানে নামতে হবে তাই বলুন, আমরা কাজ শুরু করি। ওই কর্মচারীর কথা শুনে আমি সন্তুষ্ট হয়ে তাকে বললাম, দেখো, কাজটা কে করেছে তা আমি বুঝতে পেরেছি। অনুসন্ধান করে এখন তাকে বের করতে পারলেই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনি জানেন কে করেছে এই কাজ? তুমি সুশীলাকে চেনো? কোন সুশীলা? যে সুশীলা আগে মেহেদি বাগানে বসবাস করত। সে এক পতিতার কন্যা। প্রথমে কোনো এক নতুন সম্প্রদায় বিশেষের মতে বিয়ে করে কিছুদিন দিন যাপন করে, পরে স্বামীকে ত্যাগ করে একজন কাউন্সিলরের প্রেমে কিছুদিন ডুবে থাকে। তারও পরে নানা রকম জুয়াচুরি ব্যবসা করে দিন কাটাতে আরম্ভ করে। সে শিক্ষিতা, ইংরেজি বাংলা বেশ ভালো জানে এবং প্রায়ই ধনাঢ্য বাড়িতে বড়লোকি কায়দায় জীবনযাপন করে থাকে। সবশেষে যখন সে একটা জুয়াচুরির অপরাধে ধরা পড়ে, সেই সময় সে মেহেদি বাগানে এক সাহেবী ধরনের পাকা বাড়িতে বাস করত। যদিও ওই মোকদ্দমায় সে অব্যাহতি পায়, তারপর আমি শুনেছি যে সে ওই বাড়ি ছেড়ে অপর কোনো জায়গায় বাস করছে। যদি এখন খোঁজ করে তাকে বের করতে পারো, তবে এই মোকদ্দমার কিনারা হতে আর তেমন বিলম্ব হয় না। আমি হলপ করে বলতে পারি, এই কাজ সুশীলা ছাড়া আর কারো দ্বারা অন্তত করা হয়নি। সবই বুঝলাম স্যার, কিন্তু আমি তো তাকে চিনি না এবং তার সম্পর্কে আমি আগে কিছু শুনিও নি। তবে আপনি যদি আমাকে তার মেহেদি বাগানের সেই বাড়িটি দেখিয়ে দেন, তবে আমি তদন্ত করে সে এখন কোথায় আছে তা হয়তো বের করতে পারবো। কর্মচারীর এই কথা শুনে আমি তাকে সঙ্গে নিয়ে তখনই মেহেদি বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। দোকানদার মালিক সেই জহুরিও আমাদের সঙ্গে গেলেন। মেহেদি বাগানে যাওয়ার আগে ভাবলাম, যে অফিসারের হাতে সুশীলা এর আগে ধরা পড়েছিল, প্রথমে তার সাথে একবার দেখা করা জরুরি। মনে মনে এই সিদ্ধান্ত নিয়ে সেই কর্মচারী যে থানায় আছেন সেই থানায় চলে গেলাম। সেখানে গিয়ে তার সাথে দেখা হলো না, কিন্তু জানতে পারলাম হাসপাতালে এক ব্যক্তি আহত হয়ে ভর্তি হয়েছেন। এই সংবাদ পেয়ে তার তদন্তের স্বার্থে তিনি সেই হাসপাতালে গেছেন। থানা থেকে মেহেদি বাগান যেতে হলে ওই হাসপাতাল আমাদের রাস্তাতেই পড়বে। সুতরাং মনে মনে ঠিক করলাম, আগে ওই হাসপাতালে গিয়ে ওই অফিসারের সঙ্গে দেখা করে তারপর মেহেদি বাগান যাব। সেখানে পৌঁছে তাকে পেয়েও গেলাম। নমস্কার মহাশয়, ভালো আছেন? হ্যাঁ নমস্কার। প্রিয়নাথ বাবু যে হঠাৎ কি উপলক্ষে এখানে এলেন? এক তদন্তের জন্য আপনার সাথে কথা বলতে থানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম আপনি হাসপাতালে আছেন, তাই চলে এলাম। ও আচ্ছা, কি আর করা যাবে বলুন, আপনি তো এই লাইনেরই লোক, সবই তো জানেন। যখন যেখানে ডাক পড়ে সেখানেই ছুটে যেতে হয়, রাত দিন কোনো বাহানা চলে না। এই দেখুন না, হঠাৎ করে খবর পেলুম এক লোক নাকি মাথায় আঘাত পেয়ে ময়দানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। পরে এক দারোয়ান দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করছে। তারই খোঁজখবর করতে এখানে এলুম। কিন্তু ওই ব্যক্তি যে কে, কোথা থেকে ওই ময়দানে এলো, আর কীভাবেই বা মাথায় সে এমন গভীর আঘাত পেল, তার কিছুই এখনও জানতে পারিনি। সে এখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান দ্রুত ফিরবে কিনা জানি না, আদৌ ফিরবে কিনা তাও বুঝতে পারছি না। যদি জ্ঞান ফিরে আসে, কেবল তবেই তার কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পারবো। অন্যথায় আর কিভাবে যে কি করব তাও এখনো ঠিক করে উঠতে পারছি না। এগুলো শুনে মনে কিছুটা সন্দেহ জাগলো। চলুন তো একবার ওই লোকটিকে দেখে আসি। বেশ, চলুন। আমাদের সাথে সাথে জহুরিও তাকে দেখার জন্য গেলেন। আর দেখার সাথে সাথে জহুরি চিৎকার করে উঠলেন, আরে এই তো, আমরা যার খোঁজে বের হয়েছি, ইনি আমার দোকানের কর্মচারী। হায় হায়, কে তার এমন সর্বনাশ করলো? জহুরির কথা শুনে আমরাও ভীষণ বিস্মিত হলাম এবং আমাদেরও এই ধারণা হলো যে সেই স্ত্রীলোকটি হয়তো তাকে এমন জখম করে রেখে পালিয়ে গেছে। একজন স্ত্রীলোক কি এমনভাবে কাউকে হত্যা করতে পারে, নাকি সাথে অন্য কাউকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে? হে ঈশ্বর, ইনি শীঘ্রই যেন চেতনা ফিরে পায়।
এর কাছে সবটা শুনতে পেলে আমরা অনেক কিছু জানতে পারব। সেই অফিসার একটু আগে বেশ দুশ্চিন্তায় ছিলেন, এখন আমাদের দেখে আশার আলো খুঁজে পেলেন। আমি তাকে আমাদের তদন্তের উদ্দেশ্য আর সুশীলার কথা সব খুলে বললাম। তিনি খুশি মনে আমাদের সাহায্য করতে রাজি হয়ে আমাদের গাড়িতে এসে বসলেন। রওনা হওয়ার আগে আমি হাসপাতালের ডাক্তারবাবুকে বিশেষ অনুরোধ করলাম যেন জহুরির সেই কর্মচারীর চিকিৎসায় কোনো ত্রুটি না হয় এবং তার জ্ঞান ফেরার দিকে যেন কড়া নজর রাখা হয়। ডাক্তারবাবু সব শুনে রাজি হলেন। এরপর আমরা মেহেদি বাগানে পৌঁছে গেলাম। মেহেদি বাগানে যে বাড়িতে সুশীলা বসবাস করত, এখন সেই বাড়িতে একজন সাহেব বাস করে। তিনি সুশীলা সম্বন্ধে কোনো কথাই বলতে পারলেন না, কিন্তু প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম যে প্রায় 1 বছর হয় সে এই বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু এখন যে কোথায় আছে তা কেউ বলতে পারল না। তবে প্রায় 6 মাস আগে সুশীলার এক চাকরের সঙ্গে এখানকার এক ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল। তার কাছ থেকে জানতে পারেন যে সুশীলা এখন চন্দননগরে কোথাও বাস করছে, কিন্তু চন্দননগর তখন ফরাসিদের অধীনে, তাই সেখানে প্রকাশ্যে তদন্ত করতে গেলে নানা আইনি জটিলতা আর ফরাসি সরকারের অনুমতি নেওয়ার বিড়ম্বনা ছিল। অভিজ্ঞতায় দেখেছি প্রকাশ্যে এমন তদন্ত করলে অপরাধীরা পালানোর সুযোগ পায়, তাই আমি ঠিক করলাম ছদ্মবেশে তদন্ত করব। তারপরেই কাজের জন্য আমি আমার দলের এক পশ্চিম দেশীয় কর্মচারীকে পাঠালাম। তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললাম, কাজ হোক বা না হোক তোমার আসল পরিচয় যেন কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে। যদি ভুলেও পরিচয় ফাঁস হয় তবে তোমাকে ওখানকার কঠোর শাস্তি পেতে হবে এবং বর্তমান ব্রিটিশ সরকার তার কোনো দায়ভার নেবে না। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমার চেষ্টায় আমি কোনো ত্রুটি রাখব না। তখনই তাকে চন্দননগরে পাঠিয়ে দিলাম। এরপর গভীর চিন্তায় টানা 2 দিন পার করার পর সেই কর্মচারী চন্দননগর থেকে ফিরে এলেন এবং বললেন, স্যার, সুশীলা নামধারী এক নারী ওইখানে বাস করেন সত্যি, কিন্তু যেদিন রাতে ওই জুয়া চুরির ঘটনা ঘটেছে সেদিন হতে তিনি ওই জায়গায় আর যাননি। তার লোকজন ও চাকরবাকর সবাই সেখানেই আছে, কেবল তিনিই নেই। আর তিনি যে কোথায় গেছেন তাও তাদের মধ্যে কেউই বলতে পারল না। আইসি, তুমি এবার এসো, তবে সুশীলার খোঁজটা জারি রেখো। 4 দিন পর খবর এলো জহুরির সেই প্রধান কর্মচারীর জ্ঞান ফিরেছে। আমরা আর দেরি না করে ছুটলাম হাসপাতালে। দেখলাম সুস্থ না হলেও ভালোভাবে কথা বলতে পারছেন। এরপর তিনি বেশ কিছুটা কষ্টেই সেদিনকার ঘটনার বর্ণনা দিয়ে গেলেন। আমি তাকে নিতান্ত স্ত্রীলোক মনে করে প্রথমত তার সাথে তার গাড়িতে একই সিটে বসতে রাজি হইনি স্যার, কিন্তু শেষমেশ তার ইচ্ছে অনুযায়ী সেই ব্রুহাম গাড়িতে তার পাশে বসি সহিস গাড়ি চালাতে থাকে। গাড়ি চলার সময় তার বসার ভাবভঙ্গি ও আমার সাথে যেভাবে কথাবার্তা শুরু করেন তাতে তাকে চরিত্রবতী স্ত্রীলোক বলে আমার মনে হলো না। তিনি বলছিলেন, আরে লজ্জা পাচ্ছ কেন? কাছে এসে বসো। পুরুষ মানুষের আবার লজ্জা কিসের? আসো, কাছে এসে বসো। না না থাক, আমি এখানেই ঠিক আছি। আরে ওভাবে চেপে বসতে তোমার কষ্ট হচ্ছে তো। এদিকে এতটা ফাঁকা থাকতে তুমি শুধু শুধু কষ্ট করে যাবে কেন? আমি ঠিক আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না, আপনি চিন্তা করবেন না। আমার সেই সময়ে মনে হলো ইনি যদি সেই অ্যাডভোকেট সাহেবের প্রকৃত স্ত্রী হন তাহলে তিনি উনাকে নিয়ে একদমই সুখী না। আমার মনে এরকম নানান ভাবনা জাগতে লাগলো। আমি আমার মনের ভাব অনেক কষ্টে গোপন করে তার সাথে যেতে থাকলাম। উনি বলে চললেন, এ কি, তোমাকে তো খুব ক্লান্ত লাগছে। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে বুঝি? তোমার ঘুম পাচ্ছে তাই না? আচ্ছা, তুমি এক কাজ করো, গহনাগুলো আমার কাছে দাও আর তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাও। না, এগুলো আমার কাছেই থাক, আমি একদমই ক্লান্ত না আর আমার ঘুমও পাচ্ছে না। দয়া করে আপনি বিচলিত হবেন না। আহ, তুমি এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? এগুলো আমার কাছে দিয়ে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাও দেখি। এই রাতের অন্ধকারে গাড়ির মধ্যে কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না,
একদমই লজ্জা পেও না, দাও। না না থাক, আমি একদমই ঠিক আছি, আপনার কষ্ট করতে হবে না, আর এগুলো আমার কাছেই থাকবে। গাড়ি যে কোথা থেকে কোন জায়গায় যেতে লাগলো রাতের অন্ধকারে তার কিছুই অনুমান করে উঠতে পারলাম না। হঠাৎ সেই অন্ধকারের মধ্যে একটা বাড়ির সামনে এসে ওই গাড়ি থামলো, আর গাড়ি থামার সাথে সাথে তিনি আমাকে বললেন, আপনি এখানে নামুন, আমরা চলে এসেছি। সহিস গাড়ির দরজা খুলে দিল। আমি গাড়ি থেকে নেমে গেলাম। আমি নামা মাত্রই সহিস গাড়ির দরজা বন্ধ করে দিল। স্ত্রীলোকটি কিন্তু গাড়ি থেকে নামলেন না। আমি গাড়ি থেকে নামার সাথে সাথে কোচম্যান ঘোড়াকে কষাঘাত করল। চাবুক খেয়ে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল। কি আপনারা আমাকে রেখে কোথায় যাচ্ছেন? আমাকে যে বললেন এখানেই, দয়া করে আমাকে রেখে যাবেন না, আমাকে নিয়ে যান আমাকে। দেখতে দেখতে স্ত্রীলোকটিকে নিয়ে ওই গাড়ি অন্ধকারে মিলিয়ে গেল। অবশ্য সেই সময়েও সমস্ত অলংকারগুলো আমার কাছেই ছিল। গাড়ি থেকে নামার পর আমি যে কোন জায়গায় এসেছি তার কিছুই বুঝে উঠতে পারলাম না, কিন্তু ওই জায়গা যে শহরের মধ্যে নয় তা বেশ বুঝতে পারলাম। কাছাকাছি গ্যাসের আলো ছিল না, শুধু বহু দূরে দূরে কিছু তেলের আলো মিটমিট করে জ্বলছিল। কোথাও একটি লোককেও যাতায়াত করতে দেখতে পেলাম না। কোনো উপায় না পেয়ে একদিকে হাঁটতে লাগলাম, কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ পিছন দিক থেকে কেউ একজন এসে আমার মাথায় সজোরে আঘাত করলো। কে যে আঘাত করলো বা কি দিয়ে আঘাত করলো তার কিছুই বুঝতে পারলাম না। এরপর আমার কিছুই মনে নেই। আমি এটুকু বলতে পারি যে যে সময় আমি অজ্ঞান হয়ে পড়ি সে সময় অলংকারগুলো আমার কাছেই ছিল। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি এই হাসপাতালে শুয়ে আছি। এতদূর বলে সে থামল, আর আমি তাকে জিজ্ঞেস করলাম, যে স্ত্রীলোকের সাথে তুমি গিয়েছিলে এর আগে আর কখনো তাকে দেখেছো? না, এর আগে আমি তাকে কখনো দেখিনি। যে জায়গায় তিনি তোমাকে তার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন এর আগে তুমি আর কখনো সেখানে যাওনি? না স্যার, কখনোই যাইনি। এখন ওই জায়গা আবার দেখলে চিনতে পারবে কি? স্যার, আমি ঠিক বলতে পারছি না, কারণ পুরো অন্ধকার ছিল সেখানে। আচ্ছা বেশ, তুমি গড়ের মাঠ চেনো? হ্যাঁ, অবশ্যই চিনি। গড়ের মাঠ দিয়ে তো আমাকে প্রায়ই যাতায়াত করতে হয়। তা সে জায়গাটি গড়ের মাঠের ভেতরের কোনো জায়গা নয় তো? না স্যার, ওটা গড়ের মাঠও নয় বা তার কাছাকাছিও নয়। যে তোমার মাথায় আঘাত করে তাকে দেখতে পেয়েছিলে? না স্যার। তারা কয়জন ছিল তা কি বুঝতে পেরেছিলে? তাও আমি বলতে পারবো না স্যার। সেই অন্ধকারের মধ্যে আমি কাউকেই দেখতে পাইনি স্যার। আচ্ছা, যে সময় তুমি অচেতন হও সে সময় সমস্ত অলংকারগুলো তোমার কাছেই ছিল, এটা তোমার মনে আছে? হ্যাঁ, এটা আমার ঠিকই মনে আছে। গাড়িতে ওঠার পর থেকে ওই গয়নাগুলো আমি আর কারোর হাতে দেইনি। তুমি কি করে বলতে পারো গাড়ি থেকে নামার আগেই তোমার হাত থেকে ওই অলংকারগুলো স্ত্রীলোকটি আত্মসাৎ করেনি? তা আমি বলতে পারি, কারণ অলংকারগুলো আমি গাড়ির ভিতর রাখিইনি। ওগুলো আমার চাদরে বেঁধে আমার হাতের কবজির নিচে চেপে রেখেছিলাম, আর সেই অবস্থাতেই আমি গাড়ি থেকে নেমে পড়ি। আর আঘাত খাওয়ার আগ পর্যন্ত তা আমার হাতেই ধরা ছিল। এমন অবস্থায় ওই লোকটিকে দেখে আর বেশি কথা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলাম না। বেশ, আজ তাহলে আসি, আপনি সুস্থ হয়ে উঠুন। চলে এলাম। তারপর স্থির করলাম আমার প্রাথমিক সন্দেহ অনুযায়ী সুশীলার খোঁজ করব। তবে তাকে পেলেও চুরি যাওয়া গয়না উদ্ধার না হওয়া পর্যন্ত তাকে দোষী প্রমাণ করা কঠিন। সুতরাং এবার আমাকে সরাসরি মাঠে নামতে হলো। যে কর্মচারীকে এর আগে সুশীলার খোঁজে চন্দননগরে পাঠিয়েছিলাম তাকে সঙ্গে নিয়ে আবার চন্দননগরে গেলাম। সেখানে গিয়ে সেই কর্মচারী আমাকে সুশীলার বাড়িটি দেখিয়ে দিল। খোঁজ খবর করলাম,
জানা গেল সুশীলা ভাড়ার গাড়িতেই যাতায়াত করেন। তার কোনো ব্রুহ্যাম গাড়িও নেই, কোনো ঘোড়াও নেই। ওই বাড়িতে শুধুমাত্র তার 2 জন চাকর। মহিলার পরিচয় রহস্যময়। তিনি বাঙালি ঘরের মেয়ে হলেও মেম সাহেবদের মতো চলেন। তার জাতি বা ধর্ম পরিচয় নিশ্চিত হওয়া যায় না। ঘরে থাকলে হিন্দুদের মতো পোশাক পরেন, আবার বাইরে যাওয়ার সময় তা বদলে ফেলেন। বাড়িতে মুসলিম বাবুর্চি থাকলেও তার খাদ্যাভ্যাসও অদ্ভুত। মাঝে মাঝে 10-15 দিনের জন্য কোথায় যেন চলে যান, তার খোঁজ কেউ জানে না। তবে সবচেয়ে বড় তথ্য হল, যেদিন বড়বাজারে জহুরি প্রতারিত হয়েছিলেন সেদিন থেকেই সুশীলা নিখোঁজ। তার বাড়িতে তেমন কোনো ভদ্রলোকের যাতায়াত নেই, কেবল কিছু নিচু শ্রেণীর সন্দেহভাজন লোক আসে। একসময় আমরা যখন ফিরে আসব ভাবছি, ঠিক তখনই দেখলাম 2 জন মুসলমান ব্যক্তি সেই বাড়িতে ঢুকল। তাদের পরিচয় ও উদ্দেশ্য জানার জন্য আমরা সেখানেই আড়ি পাতলাম। শুনতে পেলাম, मेम साहब आया? नहीं, अभी तक आया नहीं। उन्होंने कहाँ गया है वो तुम नहीं जानते हो क्या? वो हम नहीं जानते। क्यों? जाने के टाइम पे तुमको कुछ बोला नहीं? नहीं साहब। कब आएंगे वो भी कुछ बताया नहीं? नहीं, जैसे रोज जाते हैं वैसे ही गया है। आपको तो मालूम होना चाहिए, आप तो हर बार उसके साथ जाते थे। अरे नहीं, हम हर बार उसके साथ नहीं जाते, सिर्फ एक बार उसके साथ गए थे। उस बार कहाँ कहाँ गए थे? बनारस गए थे, वहीं पे 7-8 दिन रह के फिर वापस आए हैं। बाहर जाने के टाइम पे हम लोगों से कोई उसके साथ नहीं जाते। इसमें उसको कोई परेशानी नहीं होता है क्या? हाथ में पैसा रहने से कभी परेशानी होता है क्या? मेम साहब जब जो होटल में जाते हैं वहाँ रानी की तरह रहते हैं। बाहर जाने के बाद क्या वो खाना होटल में खाता है? हाँ, दूसरे देश में होटल के अलावा अनजान लोगों की इससे अच्छा फायदा कहाँ मिलेगा? मेरे मालकिन कुछ दिन बाद बाहर क्यों जाते हैं? बाहर कोई दूसरा कारोबार है क्या? यहाँ पे तो हम लोगों को कुछ समझ नहीं आते हैं। काम कारोबार नहीं होगा तो क्यों अपना घर छोड़ के इतनी दुख सह के बाहर जाते हैं? बाहर में मेरा मालकिन क्या काम करता है? जो काम करते हैं वो हम बता नहीं सकेंगे, लेकिन ये हम कह सकते हैं बिना काम के कभी बाहर नहीं जाती। वो जो भी हो, आप यहाँ अभी क्यों आया साहब? आज या कल आना था उसको, इसीलिए उनसे मिलने आए थे। ये आप कैसे जानते हैं? उसको आपको कोई खत लिखा है क्या? नहीं, जाने के टाइम पे हमको बोल गया था। तो उन्होंने कहाँ गया हो वो तुम नहीं जानते हो? नहीं जानती हैं, सुना था वो पश्चिम की तरफ गया था और 2-1 दिन के अंदर वो आ जाएगा। तो इस बार क्या वो अकेले गया है? वो हम ठीक से बता नहीं सकेंगे, मगर कोई ना कोई तो उनके साथ गया होगा। वो जो भी हो, आज हम चलते हैं। उनके आने की 2-1 दिन बाद हम फिर आके उनसे मीट कर लेंगे। সব শুনলাম এবং আমি নিশ্চিত হলাম গয়নাগুলো বিক্রি করতেই সুশীলার এই সফর। তিনি কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন এবং সাথে গয়না বিক্রির টাকাও থাকবে। কিন্তু তাকে ধরা নিয়ে এক জটিল সমস্যা দেখা দিল। চন্দননগর ফরাসি শাসনাধীন হওয়ায় সেখানে তাকে গ্রেপ্তার করতে গেলে ব্রিটিশ সরকারের বিশেষ আদেশ, ফরাসি পুলিশের সাহায্য এবং আদালতের ওয়ারেন্ট প্রয়োজন। কিন্তু সুশীলাকে শনাক্ত না করা পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেটই ওয়ারেন্ট দেবেন না। আর এই আইনি প্রক্রিয়ায় দেরি করলে চোরাই মাল বা টাকা উদ্ধারের কোনো সম্ভাবনাই থাকবে না। তাই আমি এক কৌশল অবলম্বন করলাম। চন্দননগর শহর ফরাসিদের হলেও চন্দননগর রেলওয়ে স্টেশনটি ছিল ব্রিটিশ রাজত্বের অন্তর্ভুক্ত। আমি ঠিক করলাম সুশীলা ট্রেন থেকে নামা মাত্র তাকে স্টেশনেই গ্রেপ্তার করব, যাতে ফরাসি রাজ্যের আইনি ঝামেলা এড়ানো যায়। এই পরিকল্পনা অনুযায়ী জহুরির একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে আমি স্টেশনে অপেক্ষা করতে লাগলাম। 2 দিন পর পশ্চিম দিক থেকে আসা একটি ট্রেন থেকে সুশীলাকে নামতে দেখা গেল। তাকে দেখা মাত্রই আমার সাথে থাকা জহুরি লোকটি চিনে ফেলে বলল, স্যার এই স্ত্রী লোকটি আমাদের দোকানে গিয়েছিল।
আর তার সঙ্গে তার গাড়িতে করেই আমাদের প্রধান কর্মচারী গয়না নিয়ে গিয়েছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমি কোনো কিছু জিজ্ঞেস না করেই স্টেশনের প্ল্যাটফর্মেই তাকে গ্রেপ্তার করলাম। হ্যালো মেম সাহেব, আমি দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। আপনাকে এই মুহূর্তে চুরির দায়ে গ্রেপ্তার করা হলো। এ কি কি উল্টাপাল্টা বকছেন? গ্রেফতার করছেন মানে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার বলুন আপনার নাম কি? আমার নাম জেনে আপনার কাজ কি? আর সম্ভ্রান্ত স্ত্রীলোককে এমনভাবে অপমান করলে এর শেষ পরিণাম কি হতে পারে আপনি জানেন তো শ্রীমান প্রিয়নাথ বাবু? খুব জানি, আর বিশেষ করে আপনি যে কেমন সম্ভ্রান্ত স্ত্রীলোক তাও খুব ভালো মতোই জানি। এখন আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিবেন কিনা দয়া করে তাই বলুন। আপনার উত্তর পেলেই আমি বিবেচনা করে পরের কাজ করব। আপনি আমার কাছে কি জানতে চান? প্রথমত, আমি আপনার কাছে আপনার নাম জানতে চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমার সেই প্রশ্নের উত্তর পাইনি। আমি আবার জিজ্ঞেস করছি, আপনি আপনার নাম বলুন। আমার নাম মিস সুশীলা। আগে আপনি মেহেদি বাগানে থাকতেন? হ্যাঁ, কিছুদিন আগে আমি সেখানে বাস করেছিলাম। এখন আপনি চন্দননগরে থাকেন? হ্যাঁ, এখন আমি চন্দননগরেই থাকি। আপনি যে সেদিন বড়বাজারের একজন জহুরির দোকানে গিয়েছিলেন কতগুলো গয়না কিনতে, সেগুলো আপনি কার জন্য কিনতে গিয়েছিলেন? কিসের গয়না? এর মধ্যে আমি কারো দোকানে কোনো গয়না কিনতে যাইনি। গত 1 বছরের মধ্যে আমার কোনো গয়নার প্রয়োজনই পড়েনি। আপনি কিনতে গিয়েছিলেন কি জাননি, বা আপনার কোনো গয়নার প্রয়োজন পড়েছিল কি পড়েনি, তা পরে দেখা যাবে। এখন বলুন, এ কয়েকদিন আপনি আপনার চন্দননগরের বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলেন এবং কি কারণে গিয়েছিলেন? যেখানেই যাই আমি আমার নিজের কাজে গিয়েছিলাম। এখন কোথায় কি কাজের জন্য গিয়েছিলাম তা আপনাকে বলার প্রয়োজন বোধ করি না। ও আচ্ছা, তাহলে আপনি কোন কাজে কোথায় গিয়েছিলেন তা আমাকে বলতে চাচ্ছেন না? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি না। বেশ, সে আপনি এখন নাই বললেন, কিন্তু এই কথা যখন বলার সময় উপস্থিত হবে তখন আপনি কোনোভাবেই না বলে থাকতে পারবেন না, আপনাকে বলতেই হবে। কি সময় উপস্থিত হবে? সে আপনি পরে জানতেই পারবেন। এখন বলুন, আপনার কাছে এই মুহূর্তে কি কি অলংকার আছে? কিসের অলংকার? সোনার তৈরি অলংকার, হিরে মতি বসানো অলংকার। আমার কাছে কোনো অলংকার নেই। তাহলে নগদ টাকা? নগদ টাকা কত আছে? আমার কাছে কত নগদ টাকা আছে কি নেই তার হিসেব আপনাকে দিতে যাব কেন? আপনার নগদ টাকা কত আছে তার হিসেব আমি চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আপনার কাছে এই মুহূর্তে নগদ কত টাকা আছে। তা আমি বলতে চাই না। আমার প্রশ্নের উত্তর না দিলে কি হবে তার সম্পর্কে আপনি অবগত আছেন? আমার জানা মতে আমি এমন কোনো অপরাধ করিনি যে আপনাদের ভয় পেতে হবে। আর কোনো প্রশ্ন করার আবশ্যকতা বোধ করলাম না। যখন সে গাড়ি থেকে নামে সেই সময় তার কাছে একটা চামড়ার পোর্টমেন্ট ও একটা গ্ল্যাডস্টোন ব্যাগ ছিল। আমি সরাসরি সেই পোর্টমেন্ট ও ব্যাগের চাবি চাইলাম। এই ব্যাগের চাবি দিন, তল্লাশি চালানো হবে। না, চাবি আমি দিব না। চাইলে আপনি তালা ভেঙে অনায়াসে দেখতে পারেন। রাগ সংবরণ করে আমার পাশে থাকা রেলওয়ে কোম্পানির একজন দায়িত্বপ্রাপ্ত নারী আয়াকে বললাম, একে ভেতরে নিয়ে যাও আর এর পোশাক খুলে ভালোভাবে তল্লাশি করে দেখো এর কাছে কি কি পাওয়া যায়। আয়া প্রথমে ওই কাজ করতে একটু ইতস্তত বোধ করলো। না সাহেব, আমি এর কাজ করতে পারবো না। আমি নিসুজাত, মেম সাহেবের মতো উঁচু জাতের গায়ে হাত দিলে আমার পাপ লাগবে। আমি এ কাজ পারবো না সাহেব। এরপর আমি আর সেই স্টেশন মাস্টার তাকে বুঝিয়ে বললাম, দেখো, এতে তোমার কোনো অপরাধ হবে না। এই মুহূর্তে সে একজন আসামি। যদি স্ত্রীলোক না হয়ে পুরুষ হতো তবে এই কাজ আমি নিজের হাতে করতাম, কিন্তু সে স্ত্রীলোক বলে এই কাজ করার আমার নৈতিক অধিকার নেই। তাই অন্য কোনো স্ত্রীলোক দ্বারা এই কাজ করাতে হবে। কিন্তু সাহেব, আমি 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 করো না, এত নরম হয়ে এ কাজ হয় না। তাছাড়া এটা সরকারি কাজ, তুমিও এক প্রকারে সরকারি দায়িত্বপ্রাপ্ত, সেহেতু এ কাজ করা তোমার এক প্রকার কর্তব্য। হ্যাঁ, এতে তোমার কোনো অপরাধ হবে না। তাই দারোগা বাবু যা বলে তুমি তাই করো। যাও, ভিতরে গিয়ে ওনার কাপড় খুলে ভালো করে তল্লাশি করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা সাহেব, আমি যাচ্ছি। এরপর সে ঘরের ভেতর প্রবেশ করে সুশীলার পোশাকের ভেতর তল্লাশি করতে শুরু করে দিল। ভেতর থেকে জোর গলায় আওয়াজ পেতে লাগলাম, দেখি হাত সরান, সরান বলছি। কোমরে এটা কি? বের করুন দেখি। এই হাত সরা বলছি। ই তোর ছোট লোক কোথাকার,
নিচু জাত হয়ে আমার গায়ে হাত দিচ্ছিস? তোর সাহস তো কম না? হাত সরা বলছি, হাত সরা। সোরের মার বড় গলা, আমাকে তুই করে বললি? সোরের আবার জাত কিসের রে? ঢং দেখে আর বাঁচি নে, হাত ছড়া বলছি। এ কি, এ তো দেখি একটা চাবির গোছা। দে হারামজাদি। না, আমি দেব না। দে দে বলছি। না দে, আমি দেব না। দে না। ছাড় আমাকে। আমি চাবি দেব না। ছোট লোক দেখার, আমি দেব না তোকে। সাহেব, সাহেব, সাহেব। একটু পরে সে বাইরে এসে বলল, এই নিন দারোগা বাবু, এই চাবির গোছা আর এ কয়টা খুচরো পয়সা পেলুম, এছাড়া তেমন কিছু আর পেলুম না। সে চাবির গোছা ও কয়েকটা মুদ্রা এনে আমাদের হাতে দিল। দেখলাম এর মধ্যে সেই পোর্টমেন্ট ও ব্যাগের চাবিও রয়েছে। তখন সুশীলাকে স্টেশনের সেই ঘর থেকে বের করে স্টেশন মাস্টার ও জনসম্মুখে ওই পোর্টমেন্ট ও ব্যাগ খুলে তার ভিতর তল্লাশি করলাম। তার মধ্যে প্রায় ৮,০০০ টাকা ও একটা গয়না পাওয়া গেল। সেই জহুরির যে কর্মচারী আমার সাথে ছিল, ওই গয়নাটা দেখার সঙ্গে সঙ্গে বলল, স্যার, ইনি দোকান থেকে যে গয়নাগুলো নিয়ে গিয়েছিলেন, এই গয়নাটা তার মধ্যেরই একটা। ভিড় বেড়ে উঠছে দেখে আর কথা না বাড়িয়ে সুশীলাকে গ্রেপ্তার করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। যে জহুরির দোকান থেকে সুশীলা অলংকারগুলো নিয়ে গিয়েছিল, প্রথমেই তাকে সেই দোকানে নিয়ে গেলাম। নমস্কার জহুরি মশাই, দেখুন তো একে চিনতে পারেন কিনা। আমার কথার উত্তরে সেই জহুরি বললেন, দারোগা বাবু, ইনি সেদিন এক সম্ভ্রান্ত অ্যাডভোকেটের স্ত্রী পরিচয়ে আমার দোকান থেকে গয়না নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এবার দেখুন তো এই গয়নাটা চিনতে পারেন কিনা। কই দেখি। হ্যাঁ হ্যাঁ, এ তো আমার দোকানেরই গয়না। ওই দোকানের প্রধান কর্মচারী, যিনি সেদিন সুশীলার সাথে গাড়িতে করে গিয়েছিলেন, তিনিও সুশীলাকে এবং তার কাছে পাওয়া অলংকারগুলো চিনতে পারলেন। দারোগা বাবু, ইনি সেদিন যে সমস্ত গয়না পছন্দ করে নিয়েছিলেন, এটা তার মধ্যে একটা। এদিকে সুশীলা যখন দেখল একের পর এক তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হচ্ছে, তাতে দীর্ঘ কারাদণ্ড হতে তার কিছুতেই রক্ষা হবে না, তখন তিনি সত্যি কথা বলার জন্য আগ্রহী হলেন। কিন্তু শেষ একটা বাঁচার চেষ্টায় তিনি আমাদের বললেন, যদি আপনারা আমাকে এই অপমান থেকে রক্ষা করতে রাজি হন এবং আমাকে ছেড়ে দিতে সম্মত থাকেন, কেবল তাহলেই আমি সমস্ত প্রকৃত ঘটনা আপনাদের খুলে বলতে রাজি আছি। আমি যেভাবে ও যাদের যাদের সাহায্যে আমি এই কাজ করেছি, সে বিষয়ে সমস্ত তথ্য দিয়ে তাদেরকে ধরিয়ে দিতে রাজি আছি। আমি তাকে বললাম, দেখুন সুশীলা দেবী, আপনার তো কারাবাস নিশ্চিত, তবে আপনি যদি আমাদের বিশেষ সাহায্য করতে রাজি থাকেন এবং এই দলের সমস্ত অপরাধীদের ধরিয়ে দিতে পারেন, তবে এই মোকদ্দমায় আপনাকে রাজসাক্ষী করে এ যাত্রা যদি আপনাকে অব্যাহতি দিতে পারি, তার জন্য বিশেষ চেষ্টা করব। এবার আপনিই ভেবে বলুন কোনটা আপনার কাছে উচিত বলে মনে হয়। সুশীলা অনেক দিন কোনো এক অ্যাডভোকেটের রক্ষিতা হয়েছিল, তাই সে জানে কিভাবে রাজসাক্ষী হয়ে অনেক বাঘা বাঘা আসামি নিজের জীবন রক্ষা করেছে। অবশেষে তিনি আমাদের প্রস্তাবে রাজি হয়ে বললেন, যা যা ঘটেছিল তার সমস্ত কিছু আমি আপনাদের কাছে বলছি, এবং যার যার দ্বারা এই সকল কাজ করা হয়েছে তাদেরকেও যেভাবে হোক আমি ধরিয়ে দিতে আপনাদের সম্পূর্ণরূপে সাহায্য করব। এতে এতে আপনাদের বিবেচনায় যা ভালো মনে হয় তাই করবেন। এই কথা বলে সে বলতে আরম্ভ করলো, আমি যখন মেহেদি বাগানে বাস করতাম, সেই সময় থেকে 4-5 জন নিম্ন শ্রেণীর লোকের সাথে আমার পরিচয় হয়। সেই সময় আমার অবস্থা ভালো ছিল। এক উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে দেখাশোনা করতেন। তার সাথেই ওই সব ব্যক্তি সময় সময় আমার বাড়িতে আসতো। তখন থেকেই তাদের সাথে আমার পরিচয় হয়, কিন্তু তাদের সাথে আমি কোনোভাবে মিলিত হই না। তারপরেই আমার অবস্থার পরিবর্তন ঘটে। আমিও মেহেদি বাগানের বাসা ছেড়ে চন্দননগরে চলে যাই এবং সেখানে বাসা নিয়ে থাকতে শুরু করি। এর কিছুদিন পরেই তারা আমার কাছে সেই চন্দননগরে যেয়ে আমাকে নানাভাবে প্রলোভিত করতে আরম্ভ করে। প্রথমে আমি কোনোভাবেই তাদের প্রস্তাবে রাজি হই না, কিন্তু ক্রমেই তারা আমাকে নানাভাবে প্রলোভন দেখাতে আরম্ভ করে। আমার অবস্থা সে সময় ভালো ছিল না। বেশ কিছুদিন আর্থিক কষ্ট আমাকে সহ্য করতে হয়েছিল। সুতরাং একদিন আমার নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাদের প্রস্তাবে আমি এক পর্যায়ে সম্মত হই
তাদের পরামর্শ অনুযায়ী আমি বড় বাজারের জহুরির দোকানে প্রবেশ করি এবং কোনো একজন এদেশীয় বিখ্যাত অ্যাডভোকেটের স্ত্রী বলে পরিচয় দিয়ে তার দোকান থেকে বেছে বেছে কতগুলো মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে যাই। আমার বিশ্বাস ছিল যাকে আমার স্বামী বলে পরিচয় দিয়েছিলাম তার নাম শুনে ওনারা এতগুলো গয়না সকল অনায়াসেই আমার হাতে দিয়ে দেবে। কিন্তু দেখলাম আমার সেই অভিসন্ধি কোনোভাবেই পূরণ হলো না। জহুরি বিশ্বাস করে ওই সকল গয়না কিছুতেই আমার হাতে দিলেন না, বরং তার একজন বিশ্বস্ত কর্মচারীর হাতে দিয়ে আমার সাথে পাঠিয়ে দিলেন। আমি ব্রুহাম গাড়িতে করে ওই দোকানে গিয়েছিলাম। ভেবেছিলাম যে ব্যক্তি ওই সকল গয়না নিয়ে আমার সাথে যাচ্ছে তাকে আমার গাড়িতে আমার পাশে বসিয়ে নেব এবং যে কোনো উপায়ে গয়না আত্মসাৎ করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেব। যাওয়ার সময় তাকে অনেকভাবে চেষ্টা করে দেখলাম, কিন্তু কোনো রকম প্রলোভনেই তাকে ভুলিয়ে গয়নাগুলো হাতিয়ে নিতে পারলাম না। তখন অন্য কোনো উপায় না পেয়ে যারা আমার জন্য অন্ধকারে অপেক্ষায় বসেছিল সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম। সেই জায়গাটা কোথায়? আলিপুরের জজ সাহেবের কাছারির পূর্ব দিকে যে জায়গায় হোস্টিং হাউস নামে একটা প্রকাণ্ড বাড়ি জঙ্গলের মধ্যে খালি অবস্থায় পড়ে আছে, সেখানে ওই হোস্টিং হাউসের বিশাল ময়দানেই ওই সমস্ত লোক প্রায়ই বসত। কোনো দুষ্কর্ম করতে হলে তারা ওই জায়গায় বসে তার নীল নকশা সম্পন্ন করত। ওই জায়গায় যাওয়ার পর কি হয়েছে? ওই জায়গায় যেয়ে আমি আমার গাড়ি থামিয়ে জহুরির কর্মচারীকে নামিয়ে দিলাম। গয়নাগুলো তার কাছেই ছিল। আমার গাড়ির সহিস ও কোচম্যানও আমার দলের লোক ছিল। তারা আগে থেকেই সব কিছু জানতো। তারপর সহিসকে একটু টিপ্পনি দিয়ে কোচম্যানের দিকে ইশারা দিতেই সে আমার গাড়ি নিয়ে একটু দূরে গিয়ে থামল। তারপর দলের অন্য লোকদের খবর দিল এবং বলল, গয়নাগুলো সহ ওই ব্যক্তিকে ওখানে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথেই তারা এসে ওই ব্যক্তিকে আক্রমণ করে এবং তাদের মধ্যে কেউ একজন জোরে তার মাথায় আঘাত করা মাত্রই সে অজ্ঞান হয়ে সেই স্থানে পড়ে যায়। সে সময় তার কাছ থেকে সমস্ত গয়নাগুলো ছিনিয়ে নেওয়া হয়। আমি পুনরায় সেখানে ফিরে গেলাম এবং দেখলাম ওই ব্যক্তি বেশ জোরালো আঘাত পেয়েছে। তখন আমরা মনে করলাম ওই ব্যক্তি যদি ওই জায়গায় মারা যায় তাহলে ওখানে পুলিশ গিয়ে অনুসন্ধান করবে আর ওই গোপন ডেরার খবর ছড়িয়ে পড়বে। এরপর আর দেরি না করে আমরা তাকে আমার গাড়িতে করে এনে গড়ের মাঠের এক স্থানে ফেলে দিলাম। পরিশেষে গয়নাগুলো আমি নিয়ে একেবারে আগ্রা চলে যাই। আমি জানতাম ওই জায়গায় চুরি করা দ্রব্য বিক্রি করার সুবিধা হবে। সেখানে হোটেলে উঠে আস্তে আস্তে একে একে সমস্ত গহনা বিক্রি করে দিলাম। শুধুমাত্র একটা গয়না আমি রেখে দিলাম, কারণ ওটা আমার বেশ পছন্দ হয়েছিল, তাই বিক্রি করার ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল যদি কোনো রকম গণ্ডগোল না হয় তাহলে আমার দলের বাকি সবাইকে ফাঁকি দিয়ে ওই গয়নাটা আমি নিজে ব্যবহার করব। আর গয়নাগুলো বিক্রি করে আমি যখন ফিরে আসছিলাম তখনই আপনাদের কাছে ধরা পড়ে গেলাম। আমার কাছে যে সকল অর্থ পাওয়া গেছে তা সমস্ত ওই অলংকার বিক্রির টাকা। ওই সমস্ত টাকা আমাদের মধ্যে এখনো ভাগাভাগি হয়নি। তুমি যা বলেছ তার সমস্তই আমার কাছে সত্যি বলে মনে হচ্ছে। তবে একটা জিনিস, গাড়িটা কোথা থেকে সংগ্রহ করেছিলে? তা আমি ঠিক জানি না। আমাদের মধ্যে একজন যে ওই গাড়ির কোচম্যানের সাথে নিযুক্ত ছিল সেই বলেছিল ওটা তার নিজের গাড়ি। বেশ সুশীলা দেবী, আর আপনাকে কিছু জিজ্ঞেস করবার নেই। অনুরোধ থাকলো আদালতে ঠিক আমাকে যা যা বললেন তাই তাই বলবেন। বাকিটা আইনি পর্যায়ে আমি যতটুকু করতে পারি আমি অবশ্যই চেষ্টা করব। ওই গাড়ি ও ঘোড়া সম্বন্ধে আমরা পরে অনুসন্ধান করে জানতে পারি ওই দিনের ঘটনায় জড়িত কোচম্যান আসলেই কোচম্যান। কোনো একজন ডাক্তারের কাছে সে চাকরি করত। ডাক্তারবাবু সেই সময় কলকাতায় ছিলেন না, তিনি হাওয়া পরিবর্তন করার জন্য দার্জিলিং গিয়েছিলেন। তাই গাড়ি ঘোড়া তারই জিম্মায় ছিল। সুতরাং সে তার বাড়ি ব্যবহার করলে কেউ তা দেখার ছিল না। এরপর সুশীলার নির্দেশ মতো ওই দলের সমস্ত লোক ধরা পড়েছিল এবং পরিশেষে সকলেই উপযুক্ত শাস্তি ভোগ করল। আমি অবশ্য কিছুটা চেষ্টা করেছিলাম, কিন্তু শেষমেশ সাজা কিছুটা কম হলেও সুশীলাও নিষ্কৃতি লাভ করতে পারল না।